চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনের বাংলা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, আগে কোশ্চেনের প্যাটার্নটা জেনে নাও, বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো সলভ করো, প্রশ্নগুলো ভালো করে সলভ করো, এরপরে তুমি পরীক্ষা দিতে যাও। অথবা তুমি রাবি গুসু যেখানে পরীক্ষা দাও, বাংলা যেখানে থাকবে, এই প্রশ্নগুলো মাস্ট বি আমরা সলভ করে এরপরে পরীক্ষা দিতে যাব। আর আমি তোমাদেরকে নট অনলি সলভ বাট অলসো অ্যানালাইসিস, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্ন আমরা বিশ্লেষণ করে পড়বো। তো আমরা 22-23 সেশনে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেনটা কি আমরা একটু যেই কোশ্চেনটা ভাই করবো আনসার দেওয়ার ট্রাই করবো। দেখো, অপরিচিত গল্পে হরিশ ছুটিতে কোথায় এসেছিল, এটা আমরা সবাই জানি। হরিশ কোথায় এসেছিল? অনুপমদের বাড়িতে। অনুপমদের বাড়ি কোথায় বা কোথায় ছিল? কলকাতাতে। এই হরিশকে অনুপমের বন্ধু। হরিশ কাজ করে কোথায় বলো তো? ভিডিওটা পজ করে কমেন্ট করে, কোথায় বলো তো? কানপুরে কাজ করে। হরিশকে অনুপমের বন্ধু। হরিশ সম্পর্কে আরও ইনফরমেশন তোমাকে দিয়ে রেখে আমি, হরিশ তার হরিশ আসর জমাইতে কেমন? অদ্বিতীয়। আবার হরিশ মানুষটা কেমন? মানুষটা হলো অনেক রসিক, খুব রসকস মিশিয়ে কথা বলে। এরপরে 2 নাম্বার, বিদেশি গল্পে উল্লিখিত ভূদেববাবু কে ছিলেন? ভূদেববাবু ছিলেন কে বলতো? তুমি দেখো তো, এটা আমরা সবাই জানি, বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃত। এই ভূদেববাবু সম্পর্কে আমার বিদেশিতে আছে। এই ভূদেববাবু হিন্দু সমাজ ব্যবস্থার যে কুসংস্কার ছিল, এই কুসংস্কারের বিরুদ্ধে সে কথা বলছিল। সো দেখো, বি ইউনিট বা ডি ইউনিটে আমার দেখো প্রথম পত্র থেকে কিন্তু কি হিউজ পরিমাণে প্রশ্ন আসে। সো আমি এই যে দেখো তোমাদেরকে আমি জাস্ট এখানে একটা স্লাইড দিছি, সেটা হচ্ছে আমি বলে রাখি, ভূদেববাবু আমার বিদেশি গল্পের মধ্যে আছে, আবার বিদেশি গল্পের শব্দার্থের মধ্যে ভূদেববাবু সম্পর্কে আছে। সো আমি এই কারণে শব্দার্থগুলো একবার দিয়ে রাখছি, যাতে করে তোমরা একবার দেখে নিতে পারো এবং পরবর্তীতে ভাইয়া যে পিডিএফটা দেবো, এই পুরো পিডিএফটা এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা। এই সেশনের পিডিএফটা ব্যাখ্যা সহকারে ভাইয়া যেভাবে পড়াইছি পেয়ে যাবা। সো এই কারণে একটু ক্লাসটা শেয়ার করে রাখো, কারণ পরবর্তীতে আবার খুঁজলেও হয়তো খুঁজে নাও পেতে পারো। সো এই কারণে একটু শেয়ার করে রাখো এবং একটা লাইক কমেন্ট করে রাখো, যেমন যারা ইউটিউব থেকেও দেখে নিবা। এরপরে 3 এবং 4 নাম্বার ঠিকটা আনসার করো। রেইনকোট গল্পে জেনারেল মনসুন বলতে কি বোঝানো হয়েছে? এটা আমরা সবাই জানি। জেনারেল মনসুন মানে কি? বর্ষাকালকে বোঝানো হয়েছে। ভাইকে বলো তো, ওই যে একটা লাইন আছে না, রাশিয়ার ছিল জেনারেল কি বল? জেনারেল উইন্টার। আর আমাদের ছিল, আমাদের বাংলাদেশের ছিল জেনারেল মনসুন। জেনারেল মনসুন মানে কোন কাল? বর্ষাকাল। 4 নাম্বারটা আনসার করতো, কবি শামসুর রহমানের, মাথায় রাখবে শামসুর নট রহমান, শামসুর রাহমানের জন্ম বা মৃত্যু সাল কত? আমরা সবাই জানি, বলতো 1929 থেকে 2006। এটা আমরা মোটামুটি সবাই জানি। কেমন? ওকে ফ্যান আসো। এরপরে আমার 5 এবং 6 নাম্বারটা আমরা একটু আনসার করি। 5 নাম্বার আসো, এই জায়গাতে আমি তোমাদেরকে বলি, এই যে তোমার আমরা একটু আগে আমরা এই যে জেনারেল মনসুন পড়ছি না, দেখো আমি বারবার কেন বলি যে আমি পেইড বেচে যা পড়াই এর বাইরে প্রশ্ন আসে না। দেখো এগুলো আমার পেইড বেচের স্লাইড, অর্থাৎ ভাই যখন যা পড়াই এর বাইরে আসে না। দেখো এই যে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আর আমাদের বাংলাদেশের ছিল জেনারেল মনসুন। আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেখো, বর্ষাকাল হয়তো যুদ্ধ, উক্তিটা কে করেছিল? কলি করেছিল। কয়বার করেছিল? 2 বার করেছিল। কলিরে যখন আলমারি আনে, কোন সময়ে আনে? বর্ষাকালে আনে। কেমন? সো এই পিডিএফটা তোমরা নিজেরা পড়ে নিবে, ভাই যখন দিয়ে দিব। নুরুল্লাহর শরীরটা কেমন ছিল? বেটে খাটো। নুরুল্লাহকে কি খাওয়ানো হয়? পাউরুটি দুধ। তাকে কয়টা ঘুষি দেওয়া হয়? 2টি ঘুষি লাগানো হয়। প্রথম ঘুষিতে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে চিত হয়ে পড়ে যায় মেঝেতে। সো এগুলো আমরা যারা, যখন তোমাদেরকে পিডিএফটা আবার এই ভিডিওতে আছে, একটু ওখানে নিজে থেকে পড়ে নিও। 5 এবং 6 নাম্বারটা একটু আনসার করো। অবস্থা 1, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া, দুঃখ সুখ দুঃখের কথা তার কাকেই বা বলবে, কেই বা শুনবে। বাকিটা কোন রচনা? আমরা সবাই জানি এটা হচ্ছে মাসে বিশির, কারণ মাসে বিশির অবস্থা বয়স সব সমান। 6 নাম্বারটা আনসার করো তো, 52 দিনগুলোর রচনায় লেখক কত সালে ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন? এটা আমরা সবাই জানি। কত সাল বলো তো? 1946 সাল। কয়েছে এই যে 1946 সাল। এইটাও ভাই তোমাদেরকে দেখাচ্ছে, এটা আমরা 52 দিনগুলো গল্পের মধ্যে আমরা পড়ছিলাম। 52 দিনগুলোর মধ্যে আমরা পড়ছিলাম ওই যে যখন মহিউদ্দিন যখন তার সাথে কাজ করতো ফরিদপুর 1946 সালে, তখন সেই ইলেকশনের ওয়ার্কার ইনচার্জ ছিলেন। এরপরে মহিউদ্দিন কোন রোগ? প্লুরিসিস। বঙ্গবন্ধুর কি রোগ ছিল? নানা রোগে আক্রান্ত। এরপরে নাক দিয়ে জোর করে খাওয়ানো শুরু করে কি? অনশনের 4 দিন পরে। এই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো, সে চিঠি লাগে কয়টা? 4টা। কার কার কাছে? আব্বার কাছে, রেনুর কাছে, শহীদ সাহেবের কাছে একটা, ভাসানী সাহেবের কাছে একটা। সো এইগুলো আমরা মোটামুটি সবাই জানি। আসো
এরপরে নেক্সটগুলো আমরা আনসার করি 7 এবং 8 নাম্বারটা। আমরা সবাই সন্দেহের ধুলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না, এটা কার উক্তি? সো এটা আমরা সবাই জানি এবং আমি তোমাদেরকে একটু ভালো করে বলে রাখি যে আমার এই জায়গা থেকে প্রশ্ন আসে। কোন জায়গা থেকে? অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটকের কোনটা মীর জাফর উক্তি, কোনটা সিরাজের উক্তি, কোনটা তোমার লুৎফুন্নেছার উক্তি, কোনটা তোমার মিরনের উক্তি, রায়দুল্লভীর উক্তি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। সো এই উক্তিটা আমরা সবাই জানি মীর জাফরের উক্তি। 8 নাম্বারটা বলি ভিন্নার্থক শব্দযুগল নয় কোনটা? এটা আমরা বলি এই যে বিবা বসু বা বিবাকর, এটা ভিন্নার্থক নয়, দুইটাই সমার্থক শব্দ। এটা আমার যতটুকু মানে বিবা বসু মেবি আর সূর্যের সমার্থক শব্দ। তোমরা একটু কমেন্ট একটু ভাইকে জানো তো যে বিবা বসু কিসের সমার্থক শব্দ? এটা আমার যতটুকু মনে পড়ো সূর্য, এটাই হতে পারে। ওকে ফ্যান, আসো এরপরে আমি তোমাকে বলি এই যে আমরা একটা উক্তি থেকে প্রশ্ন বলছি মীর জাফর। আসো এখন ভাই তোমাকে কি করছি, আমি যেহেতু বলছি আমার ক্লাসটা হবে বিশ্লেষণধর্মী ক্লাস। বিশ্লেষণ দেখো এই মীর জাফর সম্পর্কে যে ইনফরমেশনগুলো, মীর জাফরের প্রকৃত নাম কি? মীর জাফর আলী খান। সে কোন জায়গা থেকে হিন্দুস্তানে আসছিল, এটা পরীক্ষা আসে। পারস্য থেকে হিন্দুস্তানে এসেছিল। এরপরে আরো যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। মীর জাফরকে কি বলা হতো? ক্লাইবের গাদা। তাহলে প্রত্যেকে আনসার করে বলো তো ক্লাইবের গাদা কাকে বলা হয়? এই ভিডিওতে কমেন্ট করে বলো ক্লাইবের গাদা কাকে বলা হয়? মীর জাফরকে বলা হয়। কেমন? আসো এরপরে মীর জাফরের যে গুরুত্বপূর্ণ উক্তিগুলো আছে, এই উক্তিগুলো মানে তার গুরুত্ব, মানে যেই উক্তিগুলো সে করেছিল এগুলো আমরা একবার দেখে রাখবো। যেমন শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়। প্রশ্ন আসবে এটা কার উক্তি? কার মনে আছে? মীর জাফরের উক্তি। এর প্রশ্ন আসে সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? কে বলছে কথাটা? মীর জাফর বলেছে। এরপরে আমাদের কারো অদৃষ্ট মুক্ত থাকবে না শেঠজি, কে বলেছে? মীর জাফর বলেছে। সো এই বাকি তার কথাগুলাও এই দেখো আমরা সবাই সন্দেহের দোলা দিচ্ছি, এটাই পরীক্ষা প্রশ্ন আসছে। সো এই উক্তিগুলো আমরা খুব ভালো করে পড়ে রাখবো। কেমন? আসো এরপরে হলো যেই কাজটা 9 এবং 10 নাম্বারটা, পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কিসের মতো? এটা আমরা সবাই জানি। পদাশ্রিত নির্দেশক মানে কি? একটা শব্দকে যখন নির্দেশ করে, একটি, দুইটি, তিনটি, এক খানা, এই যে টি, খানা, খানি, এগুলো হচ্ছে আমার পদাশ্রিত নির্দেশক, এটা বিভক্তির মতো কাজ করে। এরপরে সাপ্লিমেন্টারি পারিভাষিক শব্দ, এটা আমরা সবাই জানি সম্পূরক, এটা হচ্ছে পারিভাষিক শব্দ থেকে আসা প্রশ্ন। তাহলে দেখছো আমার বিরোচন অংশ থেকেও কিন্তু কি প্রশ্ন আসে। এরপরে 11 এবং 12 নাম্বারটা আনসার করি। কেউ কিছু বলছে না বাক্যটির অস্তিবাচক রূপ কি? এটা আমরা সবাই জানি, এটা আসছে তোমার বাক্য প্রকরণ টপিকটা থেকে, যেখানে ওই যে অর্থ অনুসারে বাক্য 7 প্রকার, ওই 7 প্রকারের মধ্যে বিবৃতিমূলক বাক্য 2 প্রকার, একটা হচ্ছে অস্তিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। অস্তিবাচক মানে হা বোধক, নেতিবাচক মানে না বোধক। এখন বলছে কেউ কিছু বলছে না, এটা এখন না বোধক আছে বা নেতিবাচকের মধ্যে আছে, এইটার হা বোধক বাক্য কি হবে? কেউ কিছু বলতে চাইছে, মানে অর্থ চেঞ্জ করা যাবে না, তুমি বাক্য চেঞ্জ করলো। কেউ এখানে বলছে বলছে না, আমি বলছি বলতে চাইছে, এটা হবে না। কেউ কিছু বলছে, এখানে বলছে বলছে না, আমি বলছি বলছে, এটা হবে না। কেউ কিছু না বলে থাকছে না, না না বলে থাকছে না মানে কি? এটাও হয় না, কারণ এটা নেগেটিভ। নেগেটিভ না অর্থ আছে, না হবে না। আমাকে বলছে অস্তিবাচক মানে হা বোধক। তাহলে দেখো সবাই চুপচাপ, বাক্যটা হা বোধক, হা বোধক, অর্থ ঠিক আছে, ঠিক আছে, কারণ কেউ কিছু বলছে না মানে তো সবাই কি আছে? চুপচাপ। আনসার আমার গরুর গ। কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা দিয়ে লেখা হয়? আসো আগে আমরা ক্লিয়ার হব পূর্ণমাত্রার বর্ণ কয়টা বলো তো? তোমরা একটু প্রত্যেকে বলো তো, একবার একটু কমেন্টে বলো তো পূর্ণমাত্রার বর্ণ কয়টা বলো তো? আমরা সবাই জানি, মাথায় রাখবা আমরা যারা আক্কল জ্ঞান সম্পন্ন পূর্ণ বয়সের মানুষ আছি, বলতো আমাদের আমরা যারা আক্কল জ্ঞান সম্পন্ন, তোরা যারা ব্যাক করাছিস, তোরা না আক্কল জ্ঞান সম্পন্ন, আমাদের দাঁত কয়টা? একজন প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক ব্যক্তির দাঁত কয়টা? 32টা। সো এই কারণে পূর্ণমাত্রার বর্ণ কয়টা? 32টা। ওকে ফাইন, আসো অর্ধমাত্রার বর্ণ কয়টা? 32-এর অর্ধেক 16, 16-এর অর্ধেক 8, এই কারণে অর্ধমাত্রার বর্ণ ছিল আমার কয়টা? 8টা। যদি বলে মাত্রাহীন কয়টা? 32 আর 8 কত? 40। টোটাল বর্ণ কয়টা? 50টা না? সো এই কারণে আর মাত্রাহীন আছে কয়টা? আমার 10টা। ওকে ফাইন। এরপর এখন বলছে এখানে পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ। তাহলে আবার তুমি চিন্তা করো পূর্ণমাত্রা হচ্ছে 32টা। তাহলে আবার তুমি দেখো তো পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টা? স্বরেয়, স্বরেয়া, রস্যি, দীর্ঘি, রস্যও, দীর্ঘ, এই 6টা হচ্ছে আমার অনলি স্বরবর্ণ। তাহলে 32 থেকে তুমি 6 বাদ দাও, 32 থেকে তুমি 6 বাদ দাও, কত থাকে? 26। এই 26টা হচ্ছে আমার কি? ব্যঞ্জন বর্ণ। তো এগুলো আমরা মোটামুটি সবাই জানি, এগুলো ভাই বারবার তোমাদেরকে আমার পেইড ব্যাচে আমি অলওয়েজ পড়াই। এই যে মাত্রা, পূর্ণমাত্রা 32টা, অর্ধমাত্রা 8টা, মাত্রাহীন 10টা, আর হচ্ছে এগুলো। কেমন? আসো এরপর হচ্ছে আমার 13 এবং 14 নাম্বারটা, মৃতের মতো অবস্থা যার। এটা হচ্ছে কি? মুমূর্ষু, আমরা সবাই জানি, বাট এখানে বানানের খেলা আছে। মাথায় রাখবো মুমূর্ষু বানানো হচ্ছে 1 2 1। কি বলছি বল? 1 2 1, রস্যুকার দীর্ঘকার রস্যুকার। আসো এরপরে 14 নাম্বারটা, কোন বাক্যটা অশুদ্ধ? অন্যভাবে প্রতি ঘরে হাহাকার বাক্যটা শুদ্ধ। কারণ এটা অশুদ্ধ কখন হবে? যখন বলবো আমি প্রতি ঘরে ঘরে, আমি ঘরে ঘরেও বলবো আবার প্রতিও লাগাবো, এটা আমার অশুদ্ধ। যদি বলতাম প্রতি ঘরে ঘরে,
তাহলে আমার অশুদ্ধ। বাট প্রতি ঘরে বা প্রতিবাদে শুধু ঘরে ঘরে এটা আমার শুদ্ধ। আবশ্যিক ব্যয়কৃত এটা ভুল আছে, কারণ আবশ্যিক বানান ভুল। আবশ্যিক ব্যয় হয় না, এটা হয় আবশ্যক ব্যয়। কি বলছি প্রত্যেকে বলো তো, সঠিক উত্তরটা একবার কমেন্টে আমরা প্রত্যেকে লিখি। এই বাক্য সঠিক উত্তরটা কমেন্টে লিখে রয়েছে আবশ্যক ব্যয়। আমি তোমাদেরকে বলি, এখন বাজে হচ্ছে ঠিক 5:30। মানে আমি যখন এই ভিডিওটা করতেছি, আজকে আমি সারাদিন ক্লাস নিয়ে সন্ধ্যায় 6 ঘন্টা ক্লাস নিয়ে রাতের বেলা আবার ভিডিও শ্যুট দিচ্ছি। সো পরিশ্রম যখন করবা, দিন নেই রাত নাই, সারাদিন ইনশাল্লাহ একটানা পরিশ্রম, কোনো গুম খানা দানা নাই। জাস্ট এই ভিডিওতে যারা দেখতেছো, মানে এখন ফজর আজান দিচ্ছে, জাস্ট সাক্ষী। এই জন্য ভাই বললাম, পরিশ্রম যখন করবা, দিন কি রাত কি কোনো টাইম মানবা না, 24টা ঘন্টার যখনই তোমার সুযোগ থাকবে সারাটা দিন পড়াশোনা করে যাবা। তাহলে স্বপ্ন যেটা দেখতেছো এটা তুমি কি চান্স পাওয়ার মতো, মানে অ্যাচিভ যেটা করতে যাচ্ছ, যে অভিনন্দন শুনবা, তোমাকে অভিনন্দন জানাবে, কনগ্রাচুলেশন জানাবে, তুমি চান্স পাইছো, এই জিনিসটা শুনতে হলে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। রাতের মানে এখন দিনের 5টা না রাতের 5টা না ভোর 5টা দেখার সময় নেই। ওকে ফাইন, আসো। এরপরে 14 পরে আমরা 15 এবং 16 নাম্বারটা আমরা আনসার করি। 15 এবং 16 নাম্বারটা আমরা আনসার করি। সেটা হচ্ছে, দেখো, ভালোবাসা দিলে মা মরে যায় কোন কবিতার পঙ্গক্তি? এটা আমরা সবাই জানি, ভালোবাসা দিলে মা মরে যায়। এটা হচ্ছে আমার ওই যে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতায়। এই কবিতাটা আমি তোমাদেরকে একটু বিশ্লেষণ করি। ভাইকে বলো তো, আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতায়, কিংবদন্তি শব্দের অর্থ কি? তোমরা একটু কমেন্ট করো। আমি 1 থেকে 3 পর্যন্ত বলো, তোমরা একটু আনসার করো। 1 2 3 আনসার করছো। ওকে ফাইন, আসো। কিংবদন্তি কোন অর্থে লেখা হয়েছে বলো তো? জনশ্রুতি। শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি। আসো, এই হচ্ছে 1 নম্বর প্রশ্ন। নাম্বার 2 প্রশ্ন, কিংবদন্তি কিসের প্রতীক বলতো? কে পারবে? ভিডিওটা পজ করে আনসার করো, দেখে পারো কিনা। কিংবদন্তি কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক। কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক। আসো, এই হচ্ছে নাম্বার 2 কোশ্চেন, কিসের প্রতীক। নাম্বার 3 কোশ্চেন হলো, কবি এই কবিতায় কিংবদন্তি কাদেরকে বলেছে? তুমি কি বলতে পারো কিংবদন্তি কাদেরকে বলেছে? এটা হচ্ছে কবির পূর্বপুরুষদেরকে। কবির কাদেরকে বলতো? পূর্বপুরুষদেরকে। কবির পূর্বপুরুষদেরকে কিংবদন্তি বলেছে। এরপরে বাক্যে কমা অপেক্ষায় বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতিচিহ্ন বসে? তাহলে দেখছো, ছবি আমরা ডাবিতে আমার জ্যোতিচিহ্ন দেখতে এমন একটা প্রশ্ন আসে না, বাট রাবি ছবি গুচ্ছতে বিশেষ স্পেশালি রাবি এবং ছবিতে জ্যোতিচিহ্ন থেকে প্রশ্ন আসে, পদাশ্রিত নির্দেশক থেকে প্রশ্ন আসে। তাহলে এটা আমরা জানি, কমা থেকে বেশি বাই সেমিকোলন। তাহলে তুমি দেখো তো, ইগুইস আমার কমা আর সেমিকোলন কি এরকম, এটা তো এই কারণে কমার থেকে বেশি বিরতি লাগলে সেমিকোলনের মধ্যে আমরা যাব। কেমন? আসো। এরপরে আমি কিংবদন্তির কথা বলছি, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভাই এখানে দিয়ে রাখছি, সো একবার একটু পড়ে নিও। আমি এগুলো এখন পড়াচ্ছি না, কেমন? স্লাইড তো বা পিডিএফ তো দিব তোমাদেরকে। এই জন্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ভাইয়ার আবু সুফিয়ান শরীফ ইউটিউব চ্যানেল বা আবু সুফিয়ান পেজ, যেখান থেকে তুমি দেখো না কেন, শেয়ার দিয়ে রাখবা, কারণ পিডিএফ তুমি ডাউনলোড করলেও খুঁজে পাবে না, বাট ভিডিওটা টাইমলাইনে শেয়ার দিলে অলওয়েজ এটা তোমার কাছে থাকবে। ওকে ফাইন। এরপরে 17 এবং 18 নম্বরটা ভাইকে আনসার করো। কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের মুক্তির আদেশ এসেছিল? এটা আমরা সবাই জানি, 27শে ফেব্রুয়ারি। কত তারিখ? 27শে ফেব্রুয়ারি। আবার মাথায় রাখবা, 27শে ফেব্রুয়ারি তার তাকে মুক্তির অর্ডার আসছে, বাট সে কি জেল থেকে 27শে ফেব্রুয়ারি বেরিয়েছে? না, জেল থেকে বেরিয়েছে পরের দিন সকাল 10টায়, তার বাপে তারে নিতে আসে, তাহলে পরের 28 তারিখে সে বের হয়েছে। এরপরে 18 নম্বরটা আনসার করো। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের কি দায়িত্ব? এটা আমরা সবাই জানি, জাতীয় রপ্তানি না, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা, এটি হচ্ছে আমার রাষ্ট্রের মূল দায়িত্ব মানব কল্যাণ অনুসারে। এই মানব কল্যাণ কে লিখছে? আবুল ফজল লিখছে। তার জীবনী থেকেও প্রশ্ন আসে, মাথায় রাখবা। ওকে ফাইন, জীবনীগুলো খুব ভালো করে মাথায় রাখবা। মানব কল্যাণের আবুল ফজল, শামসুর রহমান, এরপরে তোমার মানিক বন্দ্যোপাধ্যায়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কাজী নজরুল, এরপরে তোমার বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কাহিনী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশি প্রশ্ন আসে। ওকে ফাইন, আসো। এরপরে 19 এবং 20 নাম্বারটা আমরা আনসার করি। 19 এবং 20 নাম্বারটা, 19 এবং আচ্ছা, এই যে মনে করো 52 দিনগুলো গল্পের বললাম না, 27শে ফেব্রুয়ারি, এই যে আমি তোমাদেরকে বলি না, আমি আমার অ্যাডমিশন ব্যাচের স্লাইডে যা পড়াইছি এর বাইরে তুমি ডাবি ছবি গুছু যেখানে পরীক্ষা দাও, জীবনও বাংলার বাইরে আসবে না। এই যে ভাই সুন্দর করে তারিখ দিয়ে এগুলো পড়ে, 27শে ফেব্রুয়ারি কী হয়েছে, 25শে ফেব্রুয়ারি কী হয়েছে। দেখো, এই যে ডেপুটি জেলা সাহেব বললেন আপনাদের যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো, এরপরে পড়ে শোনাইছে, আমি পড়ে শোনাই আপনার মুক্তির অর্ডার এসে গেছে রেডিওগ্রামে। সো প্রত্যেকটা জিনিস খুব সাজানো গোছানোতে দেওয়া আছে, এগুলো ভাই পড়াইছি। ওকে ফাইন। আর মাথায় রাখবে, এই যে বলছি না 28শে ফেব্রুয়ারি সকাল 10টায় আব্বা আসছে, 5 দিন পর বাড়ি পৌঁছালাম, হাসু আমার গলা ধরে প্রথমে বললো আবার রাষ্ট্রভাষা বাংলা চাই। তাহলে জেল থেকে বাড়িছে কিন্তু সেই কত ফেব্রুয়ারি? 28শে ফেব্রুয়ারি। আসো, এরপর এগুলো মাথায় রাখবো। 19 এবং 20 নাম্বারটা আমরা আনসার করি। 18 বছর বয়সে কানে আসে কি? মাথায় রাখবা, কানে আসে মন্ত্রণা।
কানে আসে মন্ত্রণা। মানে আমরা অনেক সময় দেখবে না, মানে মানে আমরা শুধু শুধু আমাদের এই যে ক্লাস করার সময়ও তোমাদের কানের মধ্যে কত রকম শয়তান ওয়াসওয়াসা দেয়। তুমি ক্লাস করতেছো, মন থেকে বলো তো কোন মেয়ের কথা তোমার, মানে আমি যখন মেয়ে বলছি না, অটোমেটিক্যালি দেখ কারো না কারো মানে কোনো একটা মেয়ের কথা তোর মনে চলে আসছে, কোনো না কোনো একটা ছেলের কথা তোর মনে চলে আসছে। এই যে আমাদের কানে শয়তানে কত রকম কুমন্ত্রণা দেয়, তাহলে কানে কি আসে বলো তো? মন্ত্রণা আসে। অনেকে যন্ত্রণা দাগাই দিবা, বাট ভুল করবা না। এরপরে কোলাকুলি কোন সমাস? খুবই সিম্পল, একদম যেটা বলি, যখন তুমি দেখবা আ ই আ ই আ ই, কোলা কুলি, মারা মারি, কাটা কাটি, গলা গলি, লাটা লাটি, সুলা সুলি, চুমা সরি মানে এইরকম ই যুক্ত যা আছে সবগুলো হচ্ছে আমার ব্যতিয়ার কই তুমি, এই যে ব্যতিয়ার বহুব্রীহি সমাস। কেমন? সো এগুলো আমরা মোটামুটি সবাই জানি, কেমন? এগুলো ভাই তোমাদেরকে আগেও পড়াইছি। এরপরে 21 এবং 22 নাম্বারটা আনসার আসো। এখন এই যে 18 বছর বয়সের গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা আমার অ্যাডমিশন ব্যাচের স্লাইড। এই যে ইনফরমেশনগুলো দেখো, তাজা তাজা আপনার অসহ্য যন্ত্রণা, কানে আসে মন্ত্রণা, আঘাত আসে অবিশ্রান্ত, সব ভাই এরকম এগুলো ঢাকায় দেখায় দিই। আসো, এই কবিতার আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন, 18 বছর বয়স কবিতা, ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত, মাতৃভূত ছন্দে রচিত, 1948 সালে প্রথম প্রকাশিত, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেমন? আসো, এরপর হচ্ছে আমার কি 21 এবং 22 নাম্বারটা আনসার করো। কানা কলসির জল বাগধারার অর্থ কি? কানা কলসির জল, এটা যেহেতু একটা ভাগধারা, এটা আমার যতটুকু মানে কানা কলসির জল মেবি ক্ষণস্থায়ী বস্তু, অসম্ভব বস্তু না, ক্ষণস্থায়ী বস্তু। মাইকেল মধুসূদন দত্ত, এটা ফুল সিলেবাস থেকে আসছে, এটা হিন্দু কলেজ হবে, ফুল সিলেবাস তেমন একটা ইম্পর্টেন্ট না। আসো, এরপরে 23 এবং 24 নাম্বারটা, ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি, কোন লেখক? এটা হচ্ছে আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। কই এই যে সরি নজরুল, আমার পথ প্রবন্ধের নজরুল এটা বলছিল। ব্রিটিশ সিংহ বয় লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, কার উক্তি? তাহলে তুমি দেখছো এই যে সিরাজউদ্দৌলার নাটকের উক্তি থেকে আমার প্রশ্ন আসে, কোনটা সিরাজের, কোনটা মীর জাফরের, কোনটা রায়দুল্লভ, কোনটা উমিসাদ, কোনটা কার? উক্তিগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে দেখো তো, ব্রিটিশ সিংহ বয় লেজ গুটিয়ে নিলেন, এই বড় লজ্জার কথা, এটা কে বলছে? আমরা সবাই জানি, এটা হচ্ছে উমিসাদ বলছে। কে বলছে? উমিসাদ। এই উমিসাদ কেমন? সে হচ্ছে মুনাফিক টাইপসের, মানে তোমার দিকে, তোমার কাছে তুমি ভালো, তার কাছে তে ভালো। এই উমিসাদ হচ্ছে মুনাফিক টাইপসের। আসো, উমিসাদ সম্পর্কে আমরা আরো কিছু ইনফরমেশন মেবি ভাই তোমাদের জন্য রাখছি, একবার দেখে যাও, যেগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসো, উমিসাদকে, এই উমিসাদ হলো তোমার, উমিসাদ হলো একটা দ্বৈত আচরণ করি, মানে দ্বিমুখী সাপ, কতক্ষণ তার কাছে তে বলো, তার কাছে তুমি বলো, এরকম আর কি। আসো, এরপরে সে কিসের পূজারী? খাদেম এবং দৌলতের পূজারী। সে কোন জায়গা থেকে? মানে সে ছিল লাহোরের অধিবাসী, অর্থাৎ সে লাহোরের অধিবাসী ছিল। তাহলে দেখো, আমরা মীর জাফর সম্পর্কে জানলাম, সে পারস্য থেকে হিন্দুস্তানে আসছিল, আর উমিসাদ আসছিল কোন জায়গা থেকে? লাহোর থেকে। সে কোন সম্প্রদায়ের মানুষ ছিল? শিখ সম্প্রদায়। এরপরে শিখ ধর্মের লোক ছিল। রায়দুল্লভ, তাকে বলেছেন জাহিল মূর্খ, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে এগুলা। তাহলে উমিসাদকে রায়দুল্লভ বলছিল জাহিল মূর্খ। ড্র্যাক তাকে বলছিল এই যুগের সেরা বিশ্বাসঘাতক। পরীক্ষার মধ্যে এটা অনেকবার আসে, এটা যে এই যুগের সেরা বিশ্বাসঘাতক কে? উমিসাদ। কে এটা বলছিল? রজার ড্র্যাক। ওকে ফ্রেন্ড, ওই যে এই যুগের, এটা কে বলছিল? রজার ড্র্যাক। আবার মীর জাফরকে কালকে উঠে বলা হয়েছে, কে? সরি, উমিসাদকে কালকে উঠে কে বলেছে? মীর জাফর বলেছে। যুদ্ধে নবাব হেরে গেল, উমিসাদকে কত লাখ টাকার কথা ছিল? 30 লক্ষ টাকা। সো এই ইনফরমেশনগুলো আমরা ভালো করে পড়বো। তোমরা অনেকে 20 লাখ টাকা বলো না, 20 লাখ না, 30 লাখ। এরপরে 25 নাম্বারটা, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, কবিতা নুরুদ্দিনকে কৃষক নেতা, এটা হচ্ছে ফুল সিলেবাস থেকে প্রশ্ন। এরপরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বিদ্রোহী কবিতার প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? এটা হচ্ছে আমার কোন পত্রিকা বলতো? বিদ্রোহী কবিতাটা আমার বিজলি পত্রিকা প্রকাশিত হয়। আমি যদি তোমাকে বলি অপরিচিতা কোন পত্রিকা প্রকাশিত হয়? সবুজপত্র। বিলাসী ভারতী। যদি বলি অপরিচিতা কত সালে? 1914 সালে। অপরিচিত 1914, বিলাসী 1918, বিলাসী 4 বছর পর। যদি বলি কোন সংখ্যায়? মাথায় রাখবি, কতে কল্যাণী, কতে কার্তিক, কার্তিক সংখ্যায়। আবার বতে বিলাসী, বতে বৈশাখ, বৈশাখ সংখ্যায়। আমি যা যা বলছি এগুলো নোট করে পড়বি, কোন গদ্যপদ্য কোন পত্রিকা থেকে প্রকাশিত হয়, কোন সংখ্যায় প্রকাশিত হয়, এগুলো আমার বিগত সালে অনেকবার আমার আসছে। ওকে ফ্যান, আসো। এরপরে আমার মেবি 4টা কোশ্চেন আছে। 27 এবং 28 নাম্বারটা আমরা আনসার করি। 21শে ফেব্রুয়ারি শোকাবহ ঘটনার কতদিন পর বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি লাভ করেছিল? তাহলে তারই মুক্তি লাভ করেছিল 27শে ফেব্রুয়ারি। দ্যাট মিনস 21 থেকে 27, 6 দিন পর। তাহলে আনসার কি হবে? 6 দিন হবে। এরপরে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। আসো, এখানে আমি তোমাকে একটা কথা বলে রাখি,
এটা হচ্ছে আমার কাজী নজরুল ইসলামের আমার পথ থেকে। এবং তুমি লিখে রাখো এই কাজী নজরুলের আমার পথ থেকে তুমি, আমি জানি না তুমি কোন ব্যাচ, আমাকে একটু কমেন্ট করে একটু তোমরা জানাতে পারো যে হয়তোবা তোমরা অনেকে এসএসসি 24, 25, 26, 27 অনেক ব্যাচের থাকতে পারো, আমাকে একটু কমেন্ট করে জানো তোমরা কে কোন ব্যাচ থেকে ভিডিওটা দেখতেছো। তো আমাকে একটু, আমি তোমাদেরকে অ্যাডভান্স বলতেছি, তুমি যেই জায়গাতে পরীক্ষা দাও না কেন, আমার পথের যে গুরুত্বপূর্ণ যে উক্তিগুলো আছে না, এই উক্তিগুলো থেকে ঢাবি বলো, রাবি বলো, ছবি বলো, গুচ্ছ বলো, জগন্নাথ, সাত কলেজ, জাহাঙ্গীরনগর, যেখানেই বলো, আমার পথ থেকে খুব বেশি পরিমাণে প্রশ্ন আসে। এরকম প্রশ্নগুলো যে আত্মনির্ভরতা আসে কিভাবে, যখন আমরা আত্মাকে চিনি। কেমন? আসো আরও ইনফরমেশনগুলো এরকম যেগুলো আছে এগুলো তোমরা বাকিগুলো পড়ে নিবা। আসো এই যে দেখো ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড বিশ্লেষণ। একটা আসছে, বাকি যেগুলো আসার মতো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এই কারণে বলছি এটা একটু নিজের টাইমলাইনে রেখে দিও, নাহলে মিস করবা। আমাদের নিষ্ক্রিয় করে ফেলে কে? পরাবলম্বন। মানে আমরা যে অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই, অন্যের তার উপর নির্ভর ডিপেন্ডেন্ট হয়ে যায়, এটা আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। আর এই পরাবলম্বনকে কি বলছে? সবচেয়ে বড় দাসত্ব বলছে। আত্মনির্ভরতা আসে কখন? আত্মাকে চিনে। দেখ এই লাইনটা মনে আসে, একটু আগে তো দেখাইলাম। আসো সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? ভুলের মাধ্যমে। আসো অনেকে ভুল করবে কিসের মাধ্যমে জানো? অপশনে থাকবে সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? অপশন ক ভুলের মাধ্যমে, অপশন খ থাকবে ভুল সংশোধনের মাধ্যমে। ভুল সংশোধন। এখন বলো এই দুইটা থাকলে তোমরা কোনটা আনসার করবা? ভিডিওটা পজ করে তুমি আমাকে বলো কোনটা আনসার করবা, নিচে আনসার করো। ওকে ফাইন। আসো আমরা জানি আমরা অনেকেই ভুল সংশোধন আনসার করবা। আমরা বলব কি রে, একটা মানে ভুল করছি, ভুল থেকে সংশোধন করলে তো মানুষ সত্যের পাওয়া যায়। বাট না, এই গল্পের মধ্যে আবার ভুল সংশোধন বলা নাই। ভুলের মধ্য দিয়ে বা ভুল স্বীকার করার মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়। কেমন? নট ভুল সংশোধন। ওকে ফ্যান। আসো এরপরে বাকি যে গুরুত্বপূর্ণ উক্তিগুলা এগুলো আমরা একটু নিজেরা পড়ে নিব। আসো এরপরে 29 এবং 30 নাম্বারটা আমাদের লাস্ট এমসিকিউ, সেটা হচ্ছে মনীষের শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে মনোযোগ ঈশা। এটাই তো মেবি হওয়ার কথা। হ্যাঁ, মনোযোগ ঈশা। ক নাম্বারটা কোনটা? সরল বাক্য। কর্মরত ব্যক্তিকে বিরক্ত করো না। খুব সিম্পল, কর্মরত ব্যক্তিকে বিরক্ত করো না, একটাই আমার কি বলে এটাকে সমভিজ্ঞ ক্রিয়া আছে, এটাই হবে। বাট দেখো যেমন তেমন, এই যে কাপল, কাপল মানে জটিল। এরপরে যদিও তবুও, এগুলো হচ্ছে কাপল, কাপল মানে জটিল। পৃথিবীতে এমন কিছু নেই যা অসম্ভব। দেখো এমন কিছু নেই, এই যাটা এখানে যোজক হিসেবে, সো এটা আর জটিলের মধ্যে, সরি এটা আর সরলের মধ্যে থাকে নেই। কেমন? ওকে ফাইন। আসো তো এই যে আমরা যেই এমসিকিউগুলো সলভ করছি, সো তুমি যেই জায়গাতে পরীক্ষা দাও না কেন, আচ্ছা আমি এরা একটু বলে রাখি, এই যে আমি তোমাদেরকে যা যা বারবার দেখাইছি, আমি যা পড়াই অ্যাডমিশন ব্যাচে, এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসে না। সো তোমরা ভাইয়ের বাংলা ব্যাচে যদি ভর্তি হতে চাও, 2025 সালের এই ব্যাচে যদি ভর্তি হতে চাও, মানে এইচএসসি 24-এর রেকর্ড ক্লাস প্রায় 52টার উপরে আছে। রাবি এবং গুসের জন্য লাইভ ক্লাস পাবা। সো এই ব্যাচে যদি ভর্তি হতে চাও, জাস্ট এই নাম্বারে 599 টাকা সেন্ড মানি করবা বিকাশ নগদে করে, ভাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিও বা ভাইয়ের পেজের মধ্যে নক দিলেও হবে। কেমন? সো দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। আর এবং ভিডিওটা কেমন লাগছে একটু ভাইকে জানাও। পুরো ভিডিওটা যারা যারা দেখছো মাস্ট বি একটা একটা করে কমেন্ট করে যাবা, তাহলে আমি জানবো যে কী পরিমাণ মানুষ ভিডিওটা দেখে বা তোমরা দেখছো। আর আরেকটা কথা বলি, যাহা কিছু কল্যাণকর তাহা চেষ্টা করবা তোমার যে সকল ভালো ফ্রেন্ড আছে ওদের জন্য এটা শেয়ার করার। সো তোমার যারা ভালো ফ্রেন্ড, যে বেশি না 2-1 জন ভালো ফ্রেন্ড যারা আছে, ওদেরকে একটু ভিডিওতে বা ক্লাসের মধ্যে একটু মেনশন দেবে। আর তুমি কোন ব্যাচ সেটাও জানিয়ে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম প্রতিদিন আমাদের নতুন নতুন আয়োজন থাকবে। আমরা ধারাবাহিকভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা ইয়ার কোশ্চেনগুলো আমরা সলভ করব। সো পরবর্তীতেও ভাই এই ভিডিওর চেষ্টা করবো কমেন্ট বক্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের বাকি আমার যে তোমার কি বলে সলভ ক্লাসগুলো আছে, এগুলো আমি আপলোড করে দিব বা লিঙ্ক করে দিব কমেন্টে। যারা ইউটিউব থেকে দেখবা প্লেলিস্ট আকারে পেয়ে যাবা ভাই আবু সুফিয়ান শরীফ ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।